আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ভূগোল এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই ভিডিওর পরেও যদি তোমাদের মনে হয় তোমাদের আরও এক সেট জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও ক্লাসটা শুরুর আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী ধরনের প্রশ্ন থাকতে চলে। রাসায়নিক প্রক্রিয়া, তার মধ্যে তোমাদের পড়ছে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন। তো কেমন কেমন তোমাদের এখানে নাম্বারটা থাকবে এবার দেখে নাও। জৈবনিক প্রক্রিয়ায় একটাই চ্যাপ্টার আছে, তো তার মধ্যে তোমাদের এই এমসিকিউ থাকছে তোমাদের 5টা, 1 নম্বর প্রশ্ন থাকছে 10টা, 2 নম্বর প্রশ্ন থাকছে 5টা এবং 5 নম্বর প্রশ্ন থাকছে 3টে। মোট এইভাবে তোমাদের 40 নম্বর তোমাদের থাকছে। তো আমি তোমাদের এখানে কিন্তু অনেক কটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অনেক কটা অপশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমাদের একসঙ্গে জৈবনিক প্রক্রিয়ার গোটা চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে 2 থেকে 7টি লতি থাকে তাহলে সেটি হলো, উত্তর হবে সি, নিউট্রোফিল। 2 নম্বর, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? উত্তর হচ্ছে এ, বাম নিলয়। তারপরে দেখো, বইফুলকা বা বুকগিল নামক শ্বাসঙ্গটি দেখা যায় এমন একটি প্রাণী হলো রাজকাঁকড়া। 5 নম্বর, সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশের মাধ্যমে? সেটি হলো পাতার পত্র। 6 নম্বর, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো সি, ক্লোরোফিল। 7 নম্বর, কোনো শিশুর মারি ফুলে রক্তক্ষরণ ঘটছে, তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমবে? উত্তর হচ্ছে পাতিলেবু। 8 নম্বর, ভিলাইয়ের লসিকা বাহককে বলা হয় কি হবে? উত্তর হচ্ছে সি, এ ও বি উভয়ই। অর্থাৎ এখানে যে এটা হচ্ছে বি অপশন, এটা বি ছিল, অর্থাৎ এখানে ল্যাকটিয়ালও হবে, পয়সিনীয় হবে। 9 নম্বর, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? উত্তর হচ্ছে বি, মেসোফিল কলায়। 10 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ থাকে? উত্তর হচ্ছে সি, স্থৈতিক শক্তিরূপে। 11 নম্বর, জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে কোথা থেকে? উত্তর হচ্ছে বায়ু থেকে। 12 নম্বর, কোষের প্রধান শ্বসন বস্তুটি কি? উত্তর হচ্ছে সি, গ্লুকোজ। 13 নম্বর, কেঁচোর রেচনাঙ্গটির নাম কি? উত্তর হচ্ছে এখানে বি হচ্ছে নেফ্রিডিয়া। 14, কোন প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়? উত্তর হচ্ছে এ, কোহল সন্ধান প্রক্রিয়ায়। 15 নম্বর, কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন প্রয়োজন হয়? তো বায়বীয় অক্সিজেন যেখানে প্রয়োজন হয় সবাত শ্বসনের ক্ষেত্রে। তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচকটি হলো, প্রোটিওলাইটিক উৎসেচক হচ্ছে পেপসিন। 17 নম্বর, রসের উৎসত প্রক্রিয়ায় কোন বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার মধ্য দিয়ে ওপর দিকে চালনা করে? উত্তর হচ্ছে সি, মূলজ চাপ। 18 নম্বর, সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও? উত্তর হবে বি, রোডোস্পাইরিলাম। তারপরে দেখো 19 নম্বর, ক্রেবস চক্র বা সাইটিক অ্যাসিড চক্র কোষের যে অংশে ঘটে সেটি কোন অংশে ঘটে? উত্তর হচ্ছে বি, মাইটোকন্ড্রিয়ায়। 20 নম্বর, শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থা সৃষ্টি হয় তা হলো ডি, অবনমন। 21 নম্বর, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? উত্তর হচ্ছে সি, যকৃতে। আগেও বলেছি এত কটা অপশন কিন্তু তোমরা পাবে না, এখানে তোমরা কিছুক্ষণ আগে দেখলে এখানে মাত্র 5খান প্রশ্ন আসছে। তো আমি তোমাদের অনেক কটা প্রশ্ন করিয়ে দিচ্ছি যাতে তোমরা এই 5খান প্রশ্ন এখান থেকেই অনেকটাই কমন পেতে পারো। তারপর দেখো 22 নম্বর, মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রটি হলো কোন যন্ত্রের সাথে রক্তচাপ পরিমাপ করা হয়? হচ্ছে সি, স্ফিগমোম্যানোমিটার। 23 নম্বর, রাসায়নিক ধর্মে গদ হলো একটি, কোনটা? হচ্ছে ডি, পলিস্যাকারাইড। 24, মানবদেহে অনুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কি? উত্তর হচ্ছে সি, পারপিউরিয়া। ঠিক আছে, পারপিউরা। 25 নম্বর, যে রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, দাতা হচ্ছে
বি ও গ্রুপ। আচ্ছা, তোমরা কি জানো সার্বজনীন গ্রহিতা কাকে বলা হয়, কোন রক্তের গ্রুপটা? যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। 26 নম্বর, একজন প্রাপ্ত বয়স্ক স্ত্রীলোকের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হলো, উত্তর হচ্ছে সি 40 থেকে 45 লক্ষ। 27 নম্বর, বইফুলকা বা বুকগিল নামক অঙ্গটি দেখা যায় যেমন প্রাণী, কোন প্রাণীতে দেখা যায়? সি রাজকাঁকড়া। এটা তোমরা এর আগেই প্রশ্নটা দিয়েছি, রিপিট হয়ে গেছে। উইপোকার অন্ত্রে মিথজীবী রূপে বসবাসকারী আদ্য প্রাণীটি হলো বি, উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি ট্রাইকোনিস্ট। 29 নম্বর, উদ্ভিদ কোষপ্রাচীরের মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থটি হলো এ ক্যালসিয়াম। 30 নম্বরে চলে আসছি, দেখো 30 নম্বরের প্রশ্নটা কি আছে? সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের যে অংশে, সেটি হলো, উত্তর হচ্ছে গ্রানাই। কেলভিন অন্ধকার দশার বিক্রিয়া পরীক্ষা করার জন্য কোন উদ্ভিদ বেছে নেন? কোন উদ্ভিদ বেছে নিয়েছিলেন? উত্তর হচ্ছে ক্লোরেল্লা। 32, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? উত্তর হচ্ছে বিপিজিএ। চলে আসি পরের প্রশ্ন, গ্রহণকারী পদার্থটি কি? উত্তর হচ্ছে বি আরইউবিপি। আরইউবিপির ফুল ফর্মটা তোমরা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। 34 নম্বর, মূত্রের রং গাঢ় হলুদ হলে মূত্রে অবশ্যই উপস্থিত থাকবে কোনটা? এ হচ্ছে বিলিরুবিন। 35 নম্বর, কোষের প্রধান শ্বসন বস্তুটি হলো, এদের মধ্যে কোষের প্রধান শ্বসন বস্তু হচ্ছে সি গ্লুকোজ। 36, কোন রেচন পদার্থটির কারণে মূত্রের বর্ণ গাঢ় হলুদ হয়? উত্তর হচ্ছে সি বিলিরুবিন। 37 নম্বর, কোন প্রকার শ্বসন প্রক্রিয়ার সাধারণ পর্যায়টি হলো, সকল প্রকার শ্বসন প্রক্রিয়ার সাধারণ পর্যায়টি কি? উত্তর হচ্ছে গ্লাইকোলাইসিস। 38, কোনটির বিপাকের ফলে উপক্ষার জাতীয় রেচন পদার্থ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে বি প্রোটিন। 39 নম্বর, সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তি কোন রূপে জমা থাকে? উত্তর হচ্ছে ডি স্থৈতিক শক্তি রূপে। তোমাদের এমসিকিউ প্রশ্নের শেষ প্রশ্ন, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে ত্যাগ করে? উত্তর হচ্ছে সি বাষ্পমোচন। এবার দেখো চলে আসছি তোমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। এখানে তোমাদের দেখিয়েছিলাম 10টা প্রশ্ন তোমাদের থাকছে, সেই 10টা প্রশ্নের জন্য তোমাদের অনেক কটা সাজেশান নিয়ে এসেছি। দেখো তোমরা, প্রথম যে প্রশ্ন, কোন জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। 2 নম্বর, কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? উত্তর লিখবে গুলঞ্চের আত্তীকরণ মূলে। 1.3, সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? উত্তর লিখবে ক্লোরোপ্লাস্ট। 1.4, ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে? উত্তর লিখবে ফোটন কণা। 1.5, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামালগুলি কী কী? উত্তর লিখবে জল, কার্বন ডাইঅক্সাইড। এবার চলে আসছি 1.6, 1.6টা তোমরা একবার দেখে নাও। সালোক সংশ্লেষে আলোক দশা ও অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? উত্তর লিখবে আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাই এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাই। তারপরে দেখো, এবার চলে আসছি আমরা 1.7, তার আগে তোমাদের এখানে একটু হাইলাইট করে দেখি, তাহলে তোমার সুবিধা হবে। 1.7, নিচে লেখা তিনটির একটি বিষয়ের অন্তর্গত কোনটি? অন্তর্গত হচ্ছে জল, ক্লোরোফিল, আলোক দশা, সূর্যালোক। উত্তর হচ্ছে আলোক দশা। তারপর দেখো 1.8, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শ্বসন ইস্টু অপচ্যুতি বিপাক, মানে সালোক সংশ্লেষ ইস্টু কী হবে? উত্তর হচ্ছে উপচ্যুতি বিপাক। এখানে সত্য অথবা মিথ্যা করতে দিয়েছে। ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, এটা কিন্তু একদম সত্য। তারপর এটা শূন্যস্থান পূরণ, ড্যাশ অণুকে এনার্জি কারেন্সি বলা হয়, এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলা হয়। পুরো কথা লিখতে বলেছে, এই ফুল ফর্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে কিন্তু একটা তোমাদের আসতেই পারে। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, আরইউপি রাইবিউলোজ বিসফসফেট, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, টিসিএ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 1.2, অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কি? উত্তর লিখবে গ্লাইকোলাইসিস। 1.13, কোন ছত্রাকে কোহল সন্ধান ঘটে? উত্তর লিখবে ইস্ট। 14 নম্বর, কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র পটকা? উত্তর লিখবে পলিপটেরাস। 1.15, ক্রেবস চক্র কোথায় ঘটে? উত্তর লিখবে মাইটোকন্ড্রিয়ায়। এবার 16 নম্বরটা দেখো, সত্য মিথ্যা নির্ণয়। যে রঞ্জক মানবদেহে অক্সিজেন পরিবহন করে সেটি হলো হিমোগ্লোবিন, এটা কিন্তু একদম সত্য। আমি আবারও বলছি, তোমরা যদি এই ভিডিওটা গোটা দেখো, তোমাদের এই যে জৈবনিক প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আছে, এই পুরো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আশা করি আর কোনো প্রশ্ন তোমাদের অজানা থাকছে না, ঠিক আছে? এবার দেখো চলে আসছি 17 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো।
ফুসফুসের আবরণীকে বলে ড্যাশ বলে, কি বলে, প্লুরা বলে। 18 নম্বর, দুটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে মিউকর আর অ্যাগারিকাস। 19 নম্বর, কোন উদ্ভিদে পরজীবী পুষ্টি দেখা যায়? উত্তর হবে স্বর্ণলতা। 20 নম্বর, দুটি পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে সূর্য শিশির কলসপত্রী। 20 নম্বর, কোন উদ্ভিদে মিথজীবী পুষ্টি দেখা যায়? উত্তর হবে লাইকেন। ঠিক আছে, এবার 21 নম্বর, যে বিপাকে জীবদেহে শুষ্ক ওজন বাড়ে তাই কি বলা হয়? উপজাতি বিপাক। 22 নম্বর, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুষ্টি ইস্টু উপচিতিমূলক বিপাক সমান শ্বসন ইস্টু কি হবে? উত্তর হচ্ছে অপচিতিমূলক বিপাক। সত্য অথবা মিথ্যা লেখো। পিত্তরসের ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে, এটা একদম সত্য। শূন্যস্থান পূরণ করো। পাকস্থলী থেকে ড্যাশ নামক হরমোন ক্ষরিত হয়। উত্তর হচ্ছে গ্যাস্ট্রিন। 1.25 একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়? উত্তর হচ্ছে গড়ে 72 বার, যেটাকে আমরা পালস রেটও বলে থাকি। 26 নম্বর, অনুচক্রিয়ার গড় আয়ু কত? 8 থেকে 9 দিন। 27 নম্বর, কোন বিভাগের রক্তকে সার্বিকতা বলা হয়? উত্তর হচ্ছে ও নেগেটিভ। 28 নম্বর, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? উত্তর হচ্ছে 120 দিন। 29 নম্বর, রক্তের রং লাল কেন? উত্তর লিখবে হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। 30 নম্বর, 30 নম্বর দেখো, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গ্রানুলোসাইট ইজ টু বেসোফিল হলে এক গ্রানুলোসাইট ইজ টু কী হবে? মনোসাইট। উত্তর হবে মনোসাইট। 31 নম্বর, সত্য মিথ্যা নির্ণয় করো। রক্তপাতের পর রক্ত জমাট দেহে 3 থেকে 7 মিনিট সময় লাগে। উত্তর হচ্ছে একদম সত্য। 32 নম্বর, শূন্যস্থান পূরণ করো। আমাদের সবচেয়ে বড় দোষীয় গ্রন্থি হলো কী হবে? প্লীহা হবে। এবার দেখো 33 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়। এবি বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়। 34 নম্বর, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে আরশোলা। 35 নম্বর, মানুষের বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? উত্তর হবে নেফ্রন। 36 নম্বর, একটি উদ্ভিদের নাম করা যাতে তরুক্ষীর পাওয়া যায়। উত্তর হচ্ছে বট। 37 নম্বর, বৃক্ষ থেকে মূত্র কিসের মাধ্যমে মূত্রাশয়ে আসে? উত্তর হচ্ছে গোবিনী। 38 নম্বর, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? উত্তর হচ্ছে চিংড়ি। 39 নম্বর, কেঁচোর রেচনাঙ্গের নাম কি? উত্তর লিখবে নেফ্রিডিয়া। 40 নম্বর, প্রাণীদেহে কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? উত্তর লিখবে বৃক্কে। তারপর একটা সত্য অথবা মিথ্যা লেখো। হেনলির লুপের আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। উত্তর একদম সত্য। 42 নম্বর, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ইস্টু তরুক্ষীর হলে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ ইস্টু কী হবে? উত্তর হবে কুইনাইন। 43 সত্য অথবা মিথ্যা লেখো। ফিতা কৃমির রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ। উত্তর সত্য। 44 নম্বর, শূন্যস্থান পূরণ করো। প্রতি বৃক্কের প্রায় 1.5 লক্ষ নেফ্রন থাকে। উত্তর হচ্ছে 10 লক্ষ নেফ্রন থাকে। চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদেরকে আগেই বলেছি সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকছে তোমাদের এখানে কী থাকছে দেখো। তোমাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, 5 দুগুণ 10। কিন্তু তোমাদের আগেও বলেছি যে তোমাদের অপশন কিন্তু অনেক কটা দিয়েছি, যাতে তোমাদের এই ভিডিওটা দেখলে একসঙ্গে গোটা চ্যাপ্টারটা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত সিলেবাস একটা ভিডিও দেখলে তোমাদের পড়া সম্পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তোমরা প্রথমে তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তারপরে এই ভিডিওটা দেখবে। দেখো প্রথম যে তারপর প্রশ্নটা আছে আমি দেখাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন, সালোক সংশ্লেষ বলতে কী বোঝো? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সকল শর্করা সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। এবার দেখো চলে আসছি 2 নম্বর, আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কী বোঝো? প্রথম যে পয়েন্ট আলোক নির্ভর দশা দিয়ে লিখবে, সালোক সংশ্লেষের যে পর্যায়টি সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয় তাকে আলোক নির্ভর দশা বলে। এটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রামায় সম্পন্ন হয়। আর আলোক নিরপেক্ষ দশা কি বলছে? সালোক, এটা গ্রানা হবে, ঠিক আছে, ঠিক করে নিও। সালোক সংশ্লেষের যে পর্যায়টিতে সূর্যালোকের কোনো প্রয়োজন হয় না তাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়। এটি সূর্যালোকের অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সম্পন্ন হয়। তাহলে এখান থেকে তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয় আর আলোক নিরপেক্ষ দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয়। এই নিয়ে এর আগে তোমাদের প্রশ্ন কিন্তু তোমাদের করিয়েছি অলরেডি। পরের প্রশ্ন, ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কী বোঝো? উত্তর লিখবে, সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে।
বিজ্ঞানী রবিন হিল এটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে হিল বিক্রিয়া বলা হয়। 4 নম্বর, ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো? উত্তর লিখবে সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তির প্রভাবে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এর সংশ্লেষের ঘটনাকে ফটোফসফোরাইলেশন বলে। 5 নম্বর, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? উত্তরে লিখবে এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে যা জীবকোষে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। 6 নম্বর, কেলভিন চক্র কাকে বলে? উত্তর লিখবে সালোক সংশ্লেষে আলো নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যে পদ্ধতিতে ফসফোগ্লিসেরালডিহাইডের থেকে রাইবিউলোজ বিসফসফেট পুনঃসংশোধিত হয়, এই পর্যায়টি প্রথম বিজ্ঞানী কেলভিন লক্ষ্য করেছিলেন বলে তার নাম অনুসারে একে কেলভিন চক্র বলা হয়। 2.7 রক্সের উৎস বলতে কি বোঝো? উত্তর লিখবে যে প্রক্রিয়ায় উদ্ভিদের দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের দিকে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস বলে। 2.8 বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? উত্তর লিখবে উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় পদ্ধতির মধ্যে প্রস্বেদন ও উদ্ভিদের বিশেষ এক জীবনরক্ষা অবশ্যম্ভাবী ঘটনা। প্রস্বেদন না ঘটলে যেমন উদ্ভিদের সঠিকভাবে রসস্ফীতি অবস্থা, মৌলিক পদার্থের চলাচল, খাদ্যবস্তু চলাচল করবে না, তেমনি অধিক প্রস্বেদনও বিপাকীয় কার্য বৃদ্ধি ব্যাহত হবে। এই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়। 2.9 বাষ্পমোচন ও বাষ্পীভবনের 3টি পার্থক্য লেখো। উত্তর লিখবে বাষ্পমোচন ও বাষ্পীভবনের 3টি পার্থক্য হলো যে প্রথম পয়েন্টে প্রথমত বাষ্পমোচন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন একটি ভৌত প্রক্রিয়া। দ্বিতীয়ত বাষ্পমোচন সাধারণত দিনের বেলায় ঘটে কিন্তু বাষ্পীভবন দিবারাত্র সর্বদা ঘটে। তৃতীয়ত বাষ্পমোচন সাধারণত পত্ররন্ধ্র ও লেন্টিসেলের মধ্যে হয় আর বাষ্পীভবন যে কোনো উন্মুক্ত স্থান থেকে হতে পারে। এবার 10 নম্বরের প্রশ্ন, বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলতে কি বোঝো? উত্তর লিখবে বাষ্পমোচনের ফলে পাতার মেসোফিল কলায় যে ব্যাপক চাপের ঘাটতি দেখা যায় তা জাইলেম বাহিকা এই বিশেষ চোষক চাপ সৃষ্টি করে, মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে, তাকে বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলে। 11 নম্বর, শ্বসন ও দহনের 3টি প্রধান পার্থক্য লেখো। উত্তর লিখবে শ্বসন ও দহনের 3টি প্রধান পার্থক্য হলো প্রথমত শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু দহন একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। দ্বিতীয়ত শ্বসন সাধারণত সজীব কোষে সংঘটিত হয়, তবে দহন যে কোনো দাহ্য জৈব অজৈব বস্তু হতে পারে। তৃতীয়ত শ্বসনে উৎসেচক অবশ্যই প্রয়োজন আর দহনে উৎসেচক প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, সন্ধান কাকে বলে? দিয়ে উত্তরে লিখবে যে শ্বসন পদ্ধতিতে জীবকোষে অক্সিজেন ছাড়াই কয়েক প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের দহন নিঃসৃত উৎসেচকের প্রভাবে শ্বসন বস্তুর আংশিক জারণে বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপন্ন হয় এবং খাদ্যশক্তির উচ্চ শক্তিসম্পন্ন ফসফেট এবং যৌগ রূপে আংশিক মুক্তি ঘটে, তাকে সন্ধান বলা হয়। এটা কারেকশন করে নিও, এটা যৌগ হবে, ঠিক আছে। 2.13 বা 1.3 সবাত শ্বসন ও অবাত শ্বসনের 3টি পার্থক্য লেখো। উত্তর লিখবে সবাত শ্বসন ও অবাত শ্বসনের প্রধান 3টি পার্থক্য হলো প্রথমত সবাত শ্বসনে শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে শ্বসন বস্তুর পুরোপুরি জারণ ঘটে না। দ্বিতীয়ত সবাত শ্বসন সাধারণত সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় ঘটে, তবে অবাত শ্বসন শুধুমাত্র সাইটোপ্লাজমেই ঘটে। তৃতীয়ত সবাত শ্বসনের ফলে উৎপন্ন হয় জল ও কার্বন ডাইঅক্সাইড কিন্তু অবাত শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জৈব অক্সাইডও উৎপন্ন হয়। এবার দেখো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ইএমপি পদ কি? উত্তর লিখবে গ্লাইকোলাইসিস পদ্ধতির ধাপগুলি বিজ্ঞানী এমডেন, মেয়ারফ এবং পার্নাস আবিষ্কার করেন, তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলা হয়। 2.15 ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? এর উত্তরে লিখবে ক্রেবস চক্রে উৎপাদিত বিভিন্ন জৈব অ্যাসিডগুলির মধ্যে প্রথম উৎপাদিত দ্রব্য সাইট্রিক অ্যাসিড হওয়ায় এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিলিক বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র। এবার দেখো 16 নম্বর, স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি পার্থক্য লেখো। আচ্ছা, এই পার্থক্যগুলি যে আমি প্রথমত দ্বিতীয়ত করে করছি, তোমরা এইভাবে না করে তোমরা দাগ টেনেও করতে পারো। উত্তর লিখবে স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি প্রধান পার্থক্য হলো যে প্রথমত পয়েন্ট দিবে দিয়ে লিখবে
স্বভোজী পুষ্টিতে নিজের দেহে খাদ্য সংশোধিত হয়ে পুষ্টি সম্পন্ন হয়, আর পরভোজী পুষ্টিতে খাদ্য সংশোধিত না হওয়ায় পুষ্টির জন্য স্বভোজীদের উপর নির্ভরশীল হতে হয়। দ্বিতীয়ত, স্বভোজী পুষ্টিতে সাধারণত তরল ও গ্যাসীয় উপাদান সংগঠিত হয়, আর পরভোজী পুষ্টিতে কঠিন, তরল ও জটিল খাদ্য উৎপাদন গৃহীত হয়। 17 নম্বর, ব্যাপন ও অভিস্রবণের 3টি পার্থক্য লেখো। উত্তর লিখবে ব্যাপন ও অভিস্রবণের 3টি পার্থক্য হলো, প্রথমত, ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই, কিন্তু অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। দ্বিতীয়ত, ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণে ঘটতে পারে, কিন্তু অভিস্রবণ কেবলমাত্র সমপ্রকৃতির দ্রবণের মধ্যেই ঘটতে পারে, এটা ঠিক করে নিও, ঠিক আছে। তৃতীয়ত, ব্যাপনে ব্যাপনকারী পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, আর অভিস্রবণে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার থেকে আমি আর তোমাদের উত্তরগুলো পড়ে শোনাচ্ছি না, উত্তরগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের জাস্ট প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, উত্তরগুলো তোমার যেই প্রশ্নের উত্তরগুলো তোমার দরকার সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে। দেখো 18 নম্বরের যে প্রশ্নটা আছে, শ্বসন কাকে বলে, এর উত্তরটা লেখা আছে, তোমরা লিখে নিও। 19 নম্বর, অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো, উত্তর কিন্তু এখানে লেখা আছে। 20 নম্বর, সুষম খাদ্য বলতে কি বোঝো। 21 নম্বর, মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে। চলে আসছি 22 নম্বর প্রশ্ন, ধমনী ও শিরার 3টি প্রধান পার্থক্য লেখো। 3টি পার্থক্য তোমরা দাগ টেনে লিখতে পারো, প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত, 3টে পার্থক্য এখানে লেখা হয়েছে, ঠিক আছে। 23 নম্বর, সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলতে কি বোঝো, ঠিক আছে, এর উত্তরটা লেখা আছে। 24 নম্বর, RH এর গুরুত্ব লেখো, এর উত্তর তোমরা এখান থেকে লিখে নেবে। 25 নম্বর, ক্রস ম্যাচিং বলতে কি বোঝো। 26 নম্বর, সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 27 নম্বর, উদ্ভিদের রেচন পদার্থের শ্রেণীবিভাগগুলি কী কী, ঠিক আছে, 1, 2, 3 করে লেখা আছে, দেখতে পাচ্ছ 1, 2, 3 করে লেখা আছে। 28 নম্বর, রজন কি। 29 নম্বর, তরুক্ষীর কি। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো রচনাধর্মী প্রশ্ন। দেখো তোমাদেরকে আগেই বলেছি রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান 5 থাকবে, তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হবে, মোট থাকছে 15 নম্বর। দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে, সালোক সংশ্লেষের উপাদান হিসাবে কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। তো ভূমিকাগুলি তোমাদের এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইড পয়েন্ট করা আছে, যে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখা আছে, জল পয়েন্ট করা আছে, দিয়ে জলের ভূমিকা লেখা আছে, সূর্যালোক পয়েন্ট করা আছে, দিয়ে সূর্যালোকের ভূমিকা লেখা আছে। তোমরা এইভাবে পয়েন্ট করে করে এই প্রশ্ন, এরকম প্রশ্ন এলে তার উত্তরটা লিখবে। পরের প্রশ্ন দেখো, বাষ্পমোচন বলতে কি বোঝো, রসের উৎস সম্পর্কিত ডিকশন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। তো এখানে দেখো তোমাদের ডিকশন ও জলের মতবাদটি এখান থেকে শুরু হচ্ছে। তো তার আগে তোমাদের বাষ্পমোচন বা প্রস্ফোটন টান কাকে বলে সেটা এখানে লেখা আছে, আমি একবার পড়ে দিচ্ছি। বিজ্ঞানী ডিকশন ও জলই বাষ্পমোচন এবং জলের সম সংযোগ বলজনিত মতবাদের প্রবক্তা। এই মতবাদটি প্রধানত 3টি বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, যেমন জলের তীব্র সমসংযোগজনিত বল, জাইলেম বাহিকার মধ্যে জল স্তম্ভের অবিচ্ছিন্নতা এবং বাষ্পমোচন প্রস্ফোটন টান, ঠিক আছে। তো এই উত্তরটা তোমরা, আমি মানে আস্তে আস্তে ভিডিওটা নামাচ্ছি, তোমরা পজ করে ভিডিওটা থেকে উত্তরটা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরের যে প্রশ্ন আছে, রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। তো রেখাচিত্রের মাধ্যমে এভাবে এই তোমাদের প্রশ্নের উত্তরটা সুন্দর করে তোমরা লিখে নেবে। এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা মাত্র এই ভিডিওটা দেখলেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা রেডি হয়ে যাবে, আর সঙ্গে তোমাদের বইটা একটু খুঁটিয়ে পড়বে, তাহলে তোমাদের কিন্তু 100% সাফল্য নিশ্চিত। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন, ঠিক আছে। তো এখানে ক্রেবস চক্রের চিত্রটা তোমাদের বই থেকে এঁকে নেবে। তারপরে দেখো, মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। তো এখানে দেখো পয়েন্ট করে লেখা আছে যকৃতের ভূমিকা, যকৃতের ভূমিকা এখানে লেখা আছে। যকৃতের ভেতরে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন ইত্যাদি রেচন পদার্থের সৃষ্টি হয়। এই সব পদার্থ পিত্তের সঙ্গে মিশে অন্ত্রে আসে এবং মলের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়। যকৃতে আর্জিনেজ উৎসেচকের প্রভাবে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া মানুষের মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত হয়, ঠিক আছে। তারপরে ফুসফুসে তোমাদের এখানে ফুসফুসের ভূমিকা আছে। ফুসফুস গ্লুকোজ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প দেহের বাইরে নিষ্কাশিত করতে সহায়তা করে। 18 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায়
এবং 400 ml জলীয় অম্ল প্রতিদিন নির্গত হয়। তারপরে তোমাদের এখানে চর্ম বা ত্বকের ভূমিকা আছে। ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি ঘামের মাধ্যমে জল, খনিজ লবণ ও কিছু পরিমাণ অ্যামোনিয়া ও ইউরিয়া পরিত্যাগ করে, এইভাবে ত্বক রেচনে সাহায্য করে। এবার দেখো পরের প্রশ্ন, রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। তো এই ছিল তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের তোমার যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া, সেই জৈবনিক প্রক্রিয়ার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা তোমাদের এই চ্যাপ্টারটা খুঁটিয়ে প্র্যাকটিস করো এবং এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরা বইটা ভালো করে পড়ো, তোমাদের আশা করি সাফল্য নিশ্চিত। তোমরা যদি এর আগে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানের ভিডিও না দেখে থাকো, তাহলে দেখবে এই ভিডিওটার এন্ড স্ক্রিনে বা এর যে ডিসক্রিপশন বক্স সেখানে তোমরা পেয়ে যাবে, বা প্লেলিস্ট চেক করবে, সেখানেও তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের যে আর দুটো সাবজেক্ট থেকে গেল, অর্থাৎ অঙ্ক এবং ইংরেজি, সেগুলি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে এবং সবশেষে একসঙ্গে সব সাবজেক্ট মিলিয়ে একটি অল সাবজেক্টের ভিডিও আনা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।